০৪ ঘুম ভাঙল কখন সে ঠিক বলতে পারবে না। রাতের গভীর অন্ধকারে সে অনুভব করল একটা হাতটা চুলগুলো নিয়ে খেলছে। প্রথমে ভয় পেয়ে গেল মন্তু। গনু মোল্লার কাছ থেকে নেওয়া তাবিজটা বাহুতে বাঁধা আছে কিনা দেখল। তারপরে কে যেন চাপা স্বরে ওকে ডাকল, এই। সহসা কোন সাড়া দিল না মন্তু। হঠাৎ ওর হাতখানা শক্ত মুঠোর মধ্যে চেপে ধরল সে। নরম তুলতুলে একখানা হাত। একটা অস্পষ্ট কাতরোক্তি শোনা গেল, ও এই। পরমুহূর্তে হাতখানা ছেড়ে দিল মন্তু। টুনি, ইস, কথা কয় না। মাই হুব। ওর মুখের ওপরে একখানা হাত রাখল টুনি। তারপর মুখখানা আরো নামিয়ে আস্তে আস্তে করে বলো, চুপ, শব্দ কই না। শোন, চুপচাপ মিঠাই ও আমার সঙ্গে। কিছু বুঝিয়ে উঠতে পারল না মন্তু। টুনির মুখের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে উঠে বসল সে। একটু পরে টুনির পিছু পিছু বাইরে বেরিয়ে এলো মন্তু। বাইরে এসে দেখল টুনির হাতে একশটা মাটির কলস। শীতে দুজনে রীতিমতো কাঁপছিল ওরা। মন্তু প্রশ্ন করল, কি হয়েছে? টুনি ফিক করে হেসে দিয়ে বলল, কিছু হয় নাই, এদিকে আইও। ওর একখানা হাত ধরে অন্ধকারে টেনে নিয়ে চলল তাকে। বাড়িতে এসে মন্তু আবার প্রশ্ন করল, কই চললা? টুনি শব্দ করে হাসলো আবার, বলল, কলসি গলায় দিয়া দুইজনে পুকুরে ডুইবা মরুন চল। তারপরেই মন্ডুর দিকে ঘুরে দাঁড়িয়ে সহসা প্রশ্ন করল সে, আমার সঙ্গে মরতা পেবা না? কি উত্তর দিবে ভেবে পেল না মন্তু। কিন্তু উত্তরের অপেক্ষা না করে আবার হেসে উঠল টুনি। হাসি দমকে দেহটা বারবার দুলে উঠল তার। বলল, ভাবলাইগা নামিয়া তোমারে মারু না। বলে আবার চলতে লাগলো সে। এতক্ষণ এত অবাক হয়ে গিয়েছিল মন্তু যে শীতে প্রকোপটা ঠিক বুঝে উঠতে পারেনি। বিস্ময়ের ঘোর কেটে যেতে না যেতে প্রচণ্ড শীতে দাঁতে দাঁতে লেগে এলো ওর। একটা লম্বা খেজুর গাছের নিচে এসে দাঁড়ালো টুনি। কলসিটা মন্তুর হাতে দিয়ে বলল, এটা রাখো হাতে। তারপর পরনের শাড়িটা লুঙ্গির মতো গুটিয়ে নিল সে। মন্তু কাপা গলায় শুধালো, কি করো? ওর প্রশ্নের কোন জবাব দিল না টুনি। নির্বিকারভাবে খেজুর গাছটা বেয়ে উপরে উঠে গেলে সে। মন্তুর মনে হলো ও স্বপ্ন দেখছে। একটু পরে হাতে রসের হাড়িটা নিয়ে অন্য হাতে গাছ বেয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো টুনি। কলসির মধ্যে রসরা ঢেলে হাড়িটা রেখে আসবার জন্য আবার উপরে যাচ্ছিল টুনি। মন্তু বলল, আরে কি করো? গাছ এখন পিচ্ছিল, পইরা যাইবা। পেছনে ফিরে তাকিয়ে হাসল টুনি। বলল, ইস, কত উঠছি। পাশের ঝাঁপ থেকে দুটো শিয়াল ছুটে এসে কিছু দূরে দাঁড়িয়ে মন্তুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখজোড়া অন্ধকারে জলজল করছে ওদের। মন্তু একটা ধমক দিতে ছুটে পালিয়ে গেল ওরা। টুনি নেমে এসে বলল, কারে ধমকাও? মন্তু আস্তে করে বললে, শিয়াল। আরও অনেকগুলো খেজুর গাছ থেকে রস নামিয়ে কলসি ভর্তি করল ওরা। শীতের রাতে কুয়াশার বৃষ্টি ঝরছে চারদিকে। মাটি ভিজে গেছে, গাছের পাতাগুলোও ভেজা। আশেপাশে তাকাতে গেলে বেশি দূরে দেখা যায় না। কুয়াশার আবরণে ঢেকে আছে চারদিক। হঠাৎ মনুর গায়ে হাত দিয়ে টুনি বলল, শীত লাগছে বুঝি? মন্তু কোন জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তোমার লাগে না? টুনি বলল, উহু। বলে মাথাটা দোলাল সে। মন্তু বলল, রস দিয়া করবা কি? টুনি বলল, সিন্নি রান্দুম। মন্তু কোন কথা বলার আগেই টুনি আবার বলল, তোমার ন্যায় চল। মন্তু অবাক হলো, ন্যায় গিয়া কি করবা? টুনি নির্লিপ্ততা গলায় বলল, সিন্নি রান্দুম। মন্তু বলল, পাগল হইস? টুনি ফিক করে হেসে দিয়ে বলল, হু। বলে মন্তুর মুখের দিকে তাকালো সে, কই নাড়ে যাইবা না? মন্তু কঠিন স্বরে বলল, না। ওর কণ্ঠস্বরে চমকে উঠল টুনি। ওর চোখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মুহূর্তে একটা অবাক কাণ্ড করে বসল সে। হাতের কলসিটা উপরে তুলে মাটিতে ছুঁড়ে মারল। মাটিতে পড়ে মাটির কলসি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রস গড়িয়ে পড়ল চারপাশে। কিছুক্ষণের জন্য দুজনে বোবা হয়ে গেল ওরা। কারো মুখ দিয়ে একটা কথাও বেরোল না। মন্তু নীরবে তাকিয়ে রইল ভাঙ্গা কলসির টুকরোগুলোর দিকে। টুনি মুখখানা অন্যদিকে ফিরিয়ে নিয়ে অন্ধকার পাথরের মতো নিশ্চল দাঁড়িয়ে রয়েছে। পুকুর পাড়ে লম্বা তালগাছগুলোর মাথায় দুটো বাদুর হঠাৎ পাখা ঝাপটিয়ে উঠল। টুনি আস্তে করে বললে, চল ঘরে যাই, চল। মন্তু কোন কথা বলল না। নিঃশব্দে একে অনুসরণ করল শুধু। পরদিন যাওয়া হলো না মন্তুর। টুনির মা বলল, কুটুমবাড়ি আইয়ে নিজের ইচ্ছায়, যায় পরের ইচ্ছায়। ইচ্ছা করলেই তো আর যাইতে পারবো না মিয়া। জন যাইতে দিমু তখন যাইবা। অগত্যা থেকে যাওয়া হলো। সারাদিন একবারও কাছে এলো না টুনি। অথচ সারাক্ষণ বাড়িতে ছিল সে। ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করেছে। ঘাটে গিয়ে বাসনপত্র ধুয়ে এনেছে। রান্নাবান্না করেছে। তারপর খাওয়ার সময় মা ডেকে বলছে, কইলে টুনি এইদিকে আয়। মন্তু মিয়াকে ভাত বাইরা দে। তখন শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে ঘরে গিয়ে শুয়ে থেকেছে সে। রাতের বেলা হঠাৎ বেঁকে বসল টুনি। বলল, কাল সকাল বেলায় চইলা যাবো আমি। জিনিসপত্র সব গুছাইয়া দাও। মা বলল, আরো 2টা দিন থাইকা যা। আবার কবে আইবার পারবি কে জানে। টুনি বলল, না, মন্তু মিয়ার কামকাজের ক্ষতি হইয়া যাইতেছে। মা বলল, মন্তু মিয়াকে বুঝাইয়া কইছি। হে রাজি আছে। টুনি তবু বলল, না, কাল সকালেই চইলা যামু। পাশের ঘরে বিছানায় শুয়ে শুয়ে সব শুনল মন্তু। পরদিন ভোরে রওনা হয়ে গেল ওরা। মন্তু আর টুনি। ওর বাবা আর চাচা দুই শিকদার খাল পার পর্যন্ত এগিয়ে দিয়ে গেল ওদের সঙ্গে ছোট দুই ভাইবোনও এলো। আর এলো ওদের কাল কুকুরটা। ছিয়ের মধ্যে টুনির জন্য কথাটা বিছিয়ে দিয়েছিল মন্তু। তার ওপর গুটিমুটি হয়ে বসল সে। খালের পাড়ে যতক্ষণ তার বাবা চাচা আর ভাইবোনদের দেখা গেল ততক্ষণ সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল টুনি। তারপর মুখখানা ঘুরিয়ে এনে নীরবে বসে রইল।
খাল পেরিয়ে যখন নৌকা নদীতে এসে পড়ল তখন দুপুর হয়ে আসে। টুনি এতক্ষণ একটা কথা বলেনি। মন্তু সারাক্ষণ কথা বলার জন্য একুবাকু করছিল, কিন্তু একবার সুযোগ দিল না টুনি। উজান নদীতে তার বেয়ে চলতে চলতে একসময় মন্টু বলল, বাইরে আয়া বহ, গায়ে বাতাস লাগবে। ও নড়েচড়ে বসল, কিন্তু বাইরে বেরিয়ে এলো না। একটু পরে একটা কাপড়ের পুটলি থেকে কিছু চিরা আর এক টুকরো খেজুরের গুড় বের করে এদিকে এগিয়ে দিল টুনি। বলল, বেলা হইয়া গেছে, খাইয়া নাও। বলে আবার চুপ করে গেল সে। মন্তু বলল, তুমি খাইবা না? না। না কেন? খিদা নাই। ঠিক আছে, আমারও খিদা নাই। বলে আবার দাঁড় বাইতে লাগলো মন্তু। নদীর পানিতে দাঁড়ে ছপ ছপ শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। ক্ষণকাল পরে টুনি আবার বলল, খাইবা না? না। শেষে শরীর খারাপ করব। করুক গা। নির্লিপ্ততা গলায় জবাব দিল মন্তু। আর বেশিক্ষণ ছইয়ের ভেতর বসে থাকতে পারল না টুনি। অবশেষে বাইরে বেরিয়ে এলো সে, চিরার বাসনটা তুলে নিয়ে ওর সামনে এসে বসল। নাও, খাও। কইলাম তো খামু না। তাইলে কিন্তু পানির মধ্যে সব ফালাইয়া দিমু আমি। টুনি ভয় দেখালো ওকে। মন্তু নির্বিকার গলায় বলল, দাও ফালাইয়া। কিন্তু ফেলল না টুনি। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে সহসা শব্দ করে হেসে উঠল সে। হাসির দমকে মাথার ঘোমটাটা খসে পড়ল কাঁধের ওপর। টুনি বলল, আমি খাওয়াইয়া দিই। মন্তু বলল, না। টুনি বলল, তাহলে তুমি নিজ হাতে খাও। আমিও খাই। বলে এক মুঠো চিড়ে মুখের মধ্যে পুরে দিল সে। মন্তুর মুখেও এক ঝলক হাসি জেগে উঠল। এতক্ষণে টুনির কোলের ওপরে রাখা বাসন থেকে এক মুঠো চিড়ে নিয়ে সেও মুখে পড়ল। টুনি বলল, গুড় নাও। খাজুরি গুড়। চিড়ে খেতে খেতে কিছুক্ষণের মধ্যে আবার সহজ হয়ে এলো টুনি। এক ফাঁকে ওকে জিজ্ঞেস করল, বাড়ি পৌঁছাইতে কতক্ষণ লাগবো? মন্তু একটু চিন্তা করে নিয়ে বলল, মাইজ রাতে। বেশ জোরে দাঁড় বাইছিল মন্তু। সেই হঠাৎ টুনি বলল, এত তাড়াতাড়ি কই কেন? আসতে পাও না? মন্তু বলল, তাইলে বাড়ি যাইতে 3 দিন লাগবো। লাগে তো লাগুক না। টুনির কণ্ঠরে চরম নির্লিপ্ততা। মন্তু কোন জবাব দিল না। আজরা ভরে নদীর পানি পান করল ওরা। তারপর ছইয়ের বাইরে বসে টুনি হাতে নদীর পানি নিয়ে খেলা করতে লাগল। দুপাশে অসংখ্য গ্রাম। একটার পর একটা ছাড়িয়ে যাচ্ছে ওরা। মাঝে মাঝে রবিশস্যের ক্ষেত, নারকেল আর ঘন সুপারি বন। জেলেদের পাড়া। ছোট ছোট ডিঙ্গি নৌকায় চড়ে মাঝ নদীতে এসে জাল ফেলেছে ওরা। একখানা হাত পানির মধ্যে ছেড়ে দিয়ে টুনি বলল, তুমি এইবার জিরাও। আমি দাঁড় টানি। মন্তু হেসে বলল, পাগল নাকি? টুনি বলল, কেন? মন্তু বলল, অত সহজ না, দাঁড় বাইতে ক্ষমতার দরকার আছে। টুনি আবার চুপ করে গেল। বিকেলের দিকে শান্তির হাটের কাছাকাছি এসে পৌঁছল ওরা। নদী এখন দম ধরেছে। পানিতে আর সেই স্রোত নেই। একটা থমথমে ভাব। একটু পরে জোয়ার আসবে। তখন আর নৌকো নিয়ে এগুন যাবে না, কুলে এনে বেঁধে রাখতে হবে। তারপর জোয়ার নেমে গিয়ে ভাটা পড়লে তখন আবার নৌকো ছাড়বে মন্তু। দূর থেকে শান্তির হাটটা দেখা যাচ্ছে। অসংখ্য লোক গিজগিজ করছে সেখানে। ওদিকে তাকিয়ে টুনি হঠাৎ জিজ্ঞেস করল, ওইখানে কি? মন্তু বলল, ওইটা শান্তির হাট। টুনি পানি থেকে হাতটা তুলে নিয়ে অপূর্ব ভঙ্গি করে বলল, ওইখানে চুরি পান যায়? আমারে কিন্না দিবা? মন্তুর ইচ্ছে জোয়ার আসার আগে শান্তির হাটে গিয়ে নৌকো বিরাবে। তাই সংক্ষেপে বলল, হুদিমু। শান্তির হাটে পৌঁছে একটা নিরাপদ স্থান দেখে নৌকো বাঁধল মন্তু। নদীর পাড়ে খালি জায়গাটা তবু পড়ছে একটা। বিচিত্র তার রং। বাইরে ব্যান্ড পার্টি বাজছে খুব জোরে জোরে। চারপাশে লোকজনের ভিড়। হাটের কাছে আসার পর থেকে ছইয়ের মধ্যে গিয়ে ঢুকেছে টুনি। সেখান থেকে মুখ বের করে হঠাৎ সে প্রশ্ন করল, ওইখানে কি? মন্তু বলল, সার্কাস পার্টি। সার্কাস পার্টি আইছে। সেদিকে তাকিয়ে থেকে টুনি আবার বলল, সেটা আবার কি? মন্তু বলল, নানা রকম খেলা দেখায় ওরা। মানুষের খেলা, বাঘের খেলা। আর কত কি। বাঘের নাম শুনে ভয় পেয়ে গেল টুনি। কিন্তু পরক্ষণেই বলল, আমারে দেখাইবা? মন্তুর কোন আপত্তি ছিল না। কিন্তু হাটের মধ্যে মেয়ে মানুষ নিয়ে যাওয়াটা সমীচীন মনে হল না ওর। তাই বলল, না, তোমার যাইয়ে কাজ নাই। তুমি বহো, আমি আইতাছি। ওর চলে যাওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে ছইয়ের বাইরে এলো টুনি। বলল, ওমা, আমি একলা থাকবার পারবো না এখানে। তুমি যাই না। মুহূর্তে নিরাশ হয়ে গেল মন্তু। ও নিজে এর আগে কোনোদিন সার্কাস দেখেনি। ভেবেছিল এই সুযোগে দেখে নিবে। কিন্তু টুনির কথায় ভেঙে পড়ল সে। সার্কাসের তাঁবুর দিকে চোখ পড়তে দেখল শুধু পুরুষ নয়, অসংখ্য মেয়েছেলের দলে দলে ঢুকছে এসে তাঁবুর মধ্যে। মন্তু কি যেন ভাবল। ভেবে বলল, আই, দেরি কইরো না, আহ। ওর পিছু পিছু নিচে নেমে এলো টুনি। মাথার ঘুমটাটা সে এক হাত লম্বা করে দিয়েছে। আর সেই ঘুমটার ভেতর দিয়ে বিস্ময় বিমুগ্ধ চোখে চারপাশে তাকিয়ে দেখছে সে। তাঁবুর সামনে বড় বড় দুটো হ্যাজাক জ্বালিয়ে দিয়েছে ওরা। একপাশে এক এক দল লোক ব্যান্ড বাজাচ্ছে। তাঁবুর দরজার উপরে একটা মাচায় চড়ে দুটি মেয়ে ঘুরে ঘুরে নাচছে। সারা গায়ে মুখে নানা রকমের রং মেখেছে ওরা। টুনি অবাক হয়ে বলল, ওমা, শরম করে না? মন্তু বলল, শরম করবে কেন? ওরা মাইয়া লোক না, পুরুষ মানুষ মাইয়া সাজছে। হা করে ওদের দিকে তাকিয়ে রইল টুনি। দরজায় দাঁড়ান লোকটার কাছ থেকে 3 আনা দামের খানা টিকিট কাটল মন্তু। ভেতরে ঢুকে দেখে ছেলে বুড়ো মেয়েতে 3 ধরনের জায়গা নেই। তাঁবুর একটা কোণে অল্প একটু জায়গা নিয়ে গুটিসুটি হয়ে বসে পড়ল ওরা। কিছুক্ষণের মধ্যে সার্কাস শুরু হয়ে গেল। প্রথমে একটা মেয়ে দুটো লম্বা বাঁশের মাথায় বাঁধা একখানা দড়ির উপর দিয়ে নির্বিকারভাবে একবার এদিকে আরেকবার ওদিকে হেঁটে চলে গেল। লোকেরা হাতে তালি দিয়ে উঠল জোরে। তারপর আসলো বিকটাকার লোক। হাতের মুঠোর উপরে 3টে মানুষকে তুলে নিয়ে চরকির মতো ঘোরাতে লাগলো সে। সবাই একসঙ্গে বাহবা দিয়ে উঠল। এরপরে খুব জোরে ব্যান্ড বাজল কিছুক্ষণ।
তারপরেই এলো বাঘ। এসেই একটা হুঙ্কার ছাড়ল সে। মন্টুর একখানা হাত ওর মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখল টুনি। দুচোখে ওর অপরিসীম বিস্ময়। ঘোমটার ফাঁকে একবার চারপাশে দর্শকের দিকে তাকালো সে। তাকালো মোর দিকে। তারপর আবার চোখ ফিরিয়ে নিল বাঘের ওপর। ইতিমধ্যে ভয় গুটিসুটি হয়ে মন্টুর বুকের মধ্যে সিধিয়ে গেছে টুনি। মন্টু নিজেও জানে না কখন টুনিকে একেবারে কাছে টেনে নিয়েছে সে। সার্কাস শেষ হতে দুজনে চমক ভাঙল। শক্ত করে ধরে রাখা মন্টুর হাতখানা মুহূর্তে ছেড়ে দিল টুনি। তারপর মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল সে। মন্টু নিজেও কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে পড়ল। ইতস্তত করে বলল, চলো। ভিড় ঠেলে বাইরে বেরিয়ে এলো ওরা। ঘাটে আসার পথে মোর হাজির চায়ের দোকানের সামনে দিয়ে আসতে হয়। মন্টুকে দেখে হাজি দোকান থেকে চিৎকার করে উঠল, আরে মন্টু মিয়া, কই যাও, শুন শুন। মন্টু এগিয়ে যাবার চেষ্টা করল, পারল না। আরে মিয়া, কাজের কথা আছে, শুই না যাও। দু হাতে ওকে কাছে ডাকল মনোয়ার হাজি। টুনি পেছনে দাঁড়িয়েছিল। ওর দিকে এক পলক তাকিয়ে নিয়ে দোকানের দিকে এগিয়ে গেল মন্টু। কাউন্টারে আরো অনেকগুলো লোক কথা বলছিল। হঠাৎ মনোয়ার হাজি শব্দ করে হেসে উঠে বলল, বাহরে বাপ, বিবিজনের সঙ্গে নিয়ে সার্কাসে এবার আইস বুঝি। সঙ্গে সঙ্গে আর জোড়া চোখ ধরে দাঁড়ান টুনির আপাদমস্তক নিরীক্ষণ করল। মন্টু কিছু বলবার আগেই মনোয়ার হাজির সামনে ঝুঁকে পড়ে বলল, কখন করলা একবার খবর দিলা না, দাওয়াত করলা না, এইটা কেমন কথা। হতবুদ্ধি মন্টু কি করবে কিছু ভেবে পেল না। সে শুধু ইতস্তত করে একবার মনোয়ার হাজির দিকে আরেকবার টুনির দিকে তাকালো বার কয়েক। এক বিচিত্র অনুভূতির আবেশে একটা ঢোক গিলে মন্টু বলল, কিছু চুরি কিনান লাগবো। হ্যাঁ, তা কিনবা না, নিশ্চয় কিনবা। একগাল হাসল মনোয়ার হাজি। তারপর বলল, এখন চল মিয়া, ভাবিনি নিয়ে আজকা রাতে আমাগো বাড়ি মেহমান হইবা। মন্টু পরক্ষণে বাধা দিল, না না, তাড়াতাড়ি বাড়ি ফিরন লাগবো। ওর কথাটা কানে নিল না মনোয়ার হাজি। সে জানালা থাকার কোন অসুবিধা হবে না ওদের। বাড়ি ঘর আছে অনেকগুলো, তারই একটিতে সুন্দর করে বিছানা পেতে দেবে। তাতে যদি মন্টুর আপত্তি থাকে তাহলে আর একটা ভালো বন্দোবস্ত করে দিতে পারে নোয়ার হাজি। সার্কাস পার্টির ওখানে হোটেল উঠেছে কয়েকটা। এক একটা ঘর 1 টাকায় 1 রাতের জন্য ভাড়া দেয় ওরা। সেখানেও ইচ্ছে করলে থাকতে পারে মন্টু। পান খাওয়া দাগগুলো বের করে মনোয়ার হাজি বলল, আরে মিয়া, নতুন বউ নিয়ে যদি একটু ফুর্তি না কইলা তাইলে চলে কেমন কইরা। এই তো বয়স লোমাগো। এই শীতেও ঘামিয়ে উঠেছে মন্টু। টুনির দিকে তাকিয়ে সে বুঝতে পারল ও ভীষণ মৃত বোধ করছে। ক্ষণকাল পরে মন্টু বলল, আরেকদিন আইসা আপনাগো বাড়ি মেহমান হমু। আজকা যাই। ওর আমন্ত্রণ রক্ষা না করার জন্য কিছুক্ষণ দুঃখ প্রকাশ করল মনোয়ার হাজি। অবশেষে বললে, আরেকদিন কিন্তু কাইবা মিয়া। আর হ্যাঁ, ভাবি সাহেবের সঙ্গে নিয়ে আইবা কিন্তুক। বলতে বলতে টুনির দিকে তাকালো হাজি। জোয়ার পড়ে যাওয়ায় ভাটার পানি অনেক নিচে নেমে গেছে। যেখানে নৌকোটা বেঁধে রেখে গিয়েছিল সেখান থেকে অনেক দূরে সরে গেছে ওটা। মাঝখানে জায়গাটা পানি আর কাদায় ভীষণ পিচ্ছিল হয়ে পড়েছে। ওর ওপর দিয়ে হাঁটতে গেলে অতি সাবধানে আঙুলে নকুলো দিয়ে মাটি চেপে রাখতে হয়, নইলে যে কোন মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নিচে নামতে গিয়ে অন্ধকারে মন্টুর ফতোয়াটার একটি কোণ শক্ত করে ধরে রেখেছে টুনি। একটু অসতর্ক হতে পা পিছিয়ে পড়ে যাচ্ছিল সে। মন্টু ধরে ফেলল। মাথার আঁচলটা কাঁধের উপরে গড়িয়ে পড়ল, একটা অস্ফুট কাতরোক্তি করল টুনি। কাঁধের উপর থেকে ওর মুখখানা সরিয়ে দিতে গিয়ে মন্টু সহসা অনুভব করল টুনির দুচোখ বেয়ে পানি ঝরছে। নিঃশব্দে কাঁদছে টুনি। ভাটি গাঙে নাও ভাসিয়ে দিয়ে বসে রইল মন্টু। মনটা আজ ভীষণ ভেঙে পড়েছে ওর। সারা দিকে আশ্চর্য এক অবসাদ। সেদিন রাতে রসের কলাসটা ভেঙে ফেলল টুনি, তখনও এত খারাপ লাগেনি ওর। আজ কেমন ব্যথা অনুভব করছে সে। বুকের নিচ্চায় কলেজের মধ্যে নৌকোর ছইয়ের ভেতরে চুপচাপ বসে রয়েছে টুনি। একটা কথা বলছে না সে, একটু হাসছে না। হঠাৎ গলা ছেড়ে গান ধরলে মন্টু। বন্ধুরে আশা ছিল মনে মনে প্রেম করিমু তোমার সনে। তোমারে নিয়া ঘর বাদিমু গহীন বালুর চরে। ও পরাণের বন্ধুয়ারে। নদীর স্রোত নৌকোর গায়ে ছলাৎ শব্দে আছড়ে পড়ছে। যেন বহুদিনের এই স্নেহের টানকে চিরন্তন করে ধরে রাখার জন্য প্রাণহীন কাঠের টুকরোগুলোকে গভীর আবেগে বারবার জড়িয়ে ধরতে চাইছে ওরা। টুনি এখনো নীরব। খালের মুখের কাছে নৌকো থামাতে হলো। ভাটার পানি অনেক নিচে নেমে গেছে। পাতা পানিতে নৌকা নিয়ে ভেতরে যাওয়া যাবে না। এখানে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আবার জোয়ার আসে। জোয়ারের স্রোতে নৌকো নিয়ে ভেতরে চলে যাবে মন্টু। কিন্তু সে এখনো অনেক দেরি। ভোর রাতের আগে জোয়ার আসবে না। নৌকো থামাতে দেখে টুনি এতক্ষণ কথা বলল, কি নাও থামাইলে কেন। হঠাৎ নিজের অজান্তে একটা কথা বলে বসল মন্টু। বলল, বাড়ি যমুনা। এইখানে থাকুম আমরা। কেন কেন। টুনির কণ্ঠস্বরে উৎকণ্ঠা। শুনি শব্দ করে হেসে উঠল মন্টু। ওর হাসিটা কাটা বাঁশের বাঁশির মতো শোনাল। নৌকো থেকে নোংরটা তুলে নিয়ে নিচে নেমে গেল মন্টু। ভালো করে মাটিতে পাতল ওটা, নইলে জোয়ারের প্রথম ধাক্কায় মাঝ নদীতে চলে যাওয়ার ভয় আছে। তারপর পাজোড়া ধুয়ে নিয়ে নৌকোয় উঠতে উঠতে টুনি প্রশ্নের উত্তর দিল মন্টু। জোয়ার না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে ওদের। এইখানে বলতে গিয়ে চারপাশে তাকালো টুনি। আশেপাশে কোন জনবসতি নেই। দক্ষিণে যতদূর তাকানো যায় অথই পানির ঢেউ। নদী এখানে বাঁক নিয়ে ঘুরে গেছে সাগরের দিকে। কয়েকটি জেলে নৌকো মাঝ নদীতে টিমটিম বাতি জ্বালিয়ে জাল পাহারা দিচ্ছে। মাঝে মাঝে একে অন্যকে জোর গলায় ডাকছে ওরা। নিশির বাপ জায়গা আছুনি ও নিশির বাপে কুইকুই। পশ্চিমে চর পড়েছে। বিস্তীর্ণ ভূমি জুড়ে কোন লোকালয় নেই, শুধু বালু আর বালু। তার উপরে আরও এগিয়ে গেলে সীমাহীন বুনো ঘাসের বন। দিনের বেলায় অসংখ্য গরু বাছুর নিয়ে রাখাল ছেলেরা আসে এখানে, রাতে নিস্তব্ধ নিঝুম হয়ে থাকে সমস্ত প্রান্তর। পূবে ফেলে আসা নদী একে বেঁকে চলেছে শান্তির হাটের দিকে।
উত্তরে খাল। খালের পাড়ে অসংখ্য বুনো ফুলের বন। একটু ভালো করে তাকালে ওপরে তৈরি লম্বা সাঁকোটা নজরে আসে এখান থেকে। চারপাশে এক পলক তাকিয়ে চুপ করে গেল টুনি। ও মাঝি। মাছ ও কুই। জেলে নৌকো থেকে কে যেন ডাকলো, কোন হানে নাও। গলা চড়িয়ে মন্তু জবাব দিল, পরীর দিঘি। জবাব শুনে চুপ করে গেল জেলেটা। এতক্ষণ নৌকো বেয়ে আসছিল বলে শীতের মাত্রাটা বুঝে উঠতে পারেনি মন্তু। তাড়াতাড়ি ছইয়ের মধ্যে এসে ঢুকল সে। টুনি নড়েচড়ে একপাশে সরে গেল। ছইয়ের সঙ্গে ঝোলান হুকো আর কটন নামিয়ে নিয়ে অল্পক্ষণের মধ্যে এক ছিলিম তামাক ধরিয়ে নিল মন্তু। তারপর আবার বাইরে বেরিয়ে এসে গলির উপর আরাম করে বসে তামাক টানতে লাগল। দক্ষিণ থেকে কনকনে বাতাস বইছে জোরে। আকাশে মেঘ। মেঘের ফাঁকে আটখানা চাঁদ মাঝে মাঝে উকি দিয়ে আবার মুখ লুকুচ্ছে তাড়াতাড়ি। টুনি ডাকল, ওইখানে বৈশা কেন, ভেতরে আহ। মন্তু কোন জবাব দিল না। আপন মনে হুকু টানতে লাগলো সে। টুনি আবার ডাকল, আহ না, বাইরে ঠান্ডা লাগবো। মন্তু নীরব। আইবা না। টুনির কণ্ঠে অভিমান। বাইরে বেরিয়ে এসে ওর হাত থেকে কোটা নিল টুনি। চলো, ভেতরে গিয়া শুইবা। এবার আর কোন বাধা দিল না। নিঃশব্দে ছুঁয়ের ভেতর গিয়ে শুয়ে পড়ল সে। ওর গায়ের উপর কথাটা টেনে দিয়ে মাথার কাছে চুপচাপ বসে রইল টুনি। বাইরের কনকনে বাতাস শূন্য প্রান্তরের উপর দিয়ে হুহু করে ছুটে চলেছে দূর থেকে দূরে। সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে নীরবে বসে রইল। ভোরে ভোরে গ্রামে এসে পৌঁছল ওরা। মন্তু আর টুনি। পরীর দিঘির পাড়ে 3টে নতুন কবর। দূর থেকে দেখে বুক কেঁপে উঠল তার। নিজের অজান্তে মুখ দিয়ে বেরিয়ে এলো, কে মরল। ঘোমটার নিচে থেকে টুনির চোখ বড় বড় করে দেখছিল কবরগুলো। পথে আসতে মাঝি বাড়ির কুদুসের সঙ্গে দেখা হতে সব শুনল মন্তু। প্রথম কবরটা এই গায়ের তোরাবালির। 80-র উপর বয়স হয়েছিল ওর। ঘর থেকে বাইরে বেরিয়ে চলাফেরা করতে পারত না। মরে বেঁচেছে বেচারা। নইলে আরো কষ্ট সহ্য করতে হতো। দ্বিতীয় কবরটা আশকর ফকিরের। পেটে পিলে হয়েছিল। প্রায় রক্তমি করত। বুড়োরা বলতো, শত্রুপক্ষ কেউ তাবিজ করেছে, নইলে অমন হবে কেন। তার পাশের কবরটা হালিমার। আবুলের বউ হালিমা। গতকাল দুপুরে ঘরের মধ্যে হঠাৎ চিতল মাছের মতো তোরপাতে তোরপাতে মারা গেছে হালিমা। মনটা ভীষণ খারাপ হয়ে গেল মন্তুর। হালিমার মৃত্যুর সংবাদে কাঁদতে শুরু করেছে টুনি। ঘোমটার নিচে ফুপিয়ে কাঁদছে সে। ইতস্তত করে মন্তু বলল, কান্দ কান, কাইন্দা কি হইবে। বাড়ি ফিরে এলে বুড়ো মকবুল গভীর অসন্তোষ প্রকাশ করলে 1 দিন নয়, 2 দিন নয়, 4-4টে দিন। দুশ্চিন্তায় বারবার ঘর বার করেছে সে। আইতে এত দেরি হইল কেন। মন্তু খুলে বলল সব। কুটুম বাড়িতে গিয়ে কুটুম যদি আসতে না দেয় তাহলে কি করতে পারে সে। তাছাড়া নদীতে যে জোয়ার ভাটা আসে সেটাও কারো ইচ্ছে মতো চলে না। তাই আসতে দেরি হয়ে গেছে ওদের। মকবুল শুনলে সব শুনি শান্ত হলো। তারপর কোদালটা হাতে তুলে নিয়ে বাড়ির উপরের ক্ষেতটার দিকে চলে গেল সে। যাবার পথে আমিনাকে আর ফাতেমাকে ডেকে গেল মকবুল। মাটি কুপিয়ে সমান করে মরিচের চারা লাগাতে হবে। দেখতে না দেখতে হিরণের বিয়ের দিনটা ঘনিয়ে এলো। একমাত্র মেয়ের বিয়ে, তাই আয়োজনের কোন কার্পণ্য করেনি বুড়ো মকবুল। 8.5 টাকা দিয়ে একটা ছাগল কিনেছে সে। হাট থেকে চিকন চাল কিনে এনেছে আর রাতশের ঘি। মিয়া বাড়ি থেকে কয়েকটা চিনে মাটির পেয়ালা আর বরতন ধানিয়ে এলো আমিনা। বরপক্ষের লোকদের মাটির বাসনে খেতে দিলে ফিরে গিয়ে হয়তো বদনাম করবে ওরা, তাই। বুড়ো মকবুলের শরীরটা ভালো নেই। চারদিকে ছুটাছুটি করবে সে শক্তি পাচ্ছে না সে। তাই বাড়ির অন্য সবার উপরে বিভিন্ন কাজের ভার দিয়ে দিয়েছে। সুরত আলী, রশিদ, আবুল, মন্তু সবাই ব্যস্ত। বুড়ো শুধু দাওয়ায় একখানা সিঁড়ির উপর বসে তদারক করছে সব। খোঁজখবর নিচ্ছে। ভুইয়া বাড়ির গড়ের পাশে বড় মেহেদি গাছ থেকে মেহেদি তুলতে গেছে সালেহা আর ফকিরের মা। আমিনা আর ফাতেমা ঘরদোরগুলো লেপে মুছে ঠিক করে নিচ্ছে। পুরো উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার ঝকঝকে তকতকে করে তুলেছে ওরা। টুনি পুকুর ঘাটে বাসনপত্রগুলো মাজছে। যার বিয়ে সেই হিরণময়ী ঘরে দাওয়ায় চুপটি করে বসে রয়েছে আর অবাক হয়ে বারবার মুখের দিকে তাকাচ্ছে সবার। দুপুর রাতে পাড়াপড়শিরা অনেকে এলো। কাঁচা বাচ্চা ছেলেমেয়েদের দল। দুখানা বড় বড় চাটায় বিছিয়ে নিয়ে উঠোনে বসল ওরা। তারপর সবাই একসঙ্গে সুর করে গান ধরল। মেহেদি তোমরা লাগ কোন কাজে। আমরা লাগি দুলহা কন্যার সাজে। জেকির উপরে তখন আম্বেও গান ধরেছে। বিয়ের ধান ভানতে এসেছে সে। সন্ধে থেকে জেকির উপরে উঠেছে ও আর টুনি। তখন থেকে এক মুহূর্তের বিরাম নেই। উঠোনে মেয়েরা গান গাইছিল। তাদের পাল্লা দেওয়ার জন্য টুনি আর আম্বিয়া দুজনে গলা ছেড়ে গান ধরল। ভাটুইরে না দিয়ে কলা। ভাটুইর হইবে লম্বা গলা। সর্বলৈক্ষণ কামচিকন পঞ্চরঙের ভাটুইরে। সহসা শব্দ করে হেসে উঠল বুড়ো মকবুল। ওর মনটা খুশিতে ভরে উঠেছে আজ। জোরে জোরে কোট টানছে আর চারপাশে চেঁচিয়ে দেখছে সে। হিরণকে মাঝখানে বসিয়ে ওর হাতে মেহেদি দিচ্ছে সবাই। মুখখানা নামিয়ে নিয়ে চুপ করে আছে মেয়েটা। সুরতের ছেলে মেয়ে কুন্দুস, পুটি, বিন্তি ওরা হাতে মেহেদি দেবার জন্য কাদাকাটি শুরু করে দিয়েছে। এদের ধমকে সেখান থেকে দাঁড়িয়ে দিল সালেহা। মকবুল বলল, আহা তারাও কেন বউ। একটুখানি মেহেদি অজ্ঞাও দাও না। হঠাৎ ফকিরের মা নাচতে শুরু করল। এচলো দুলিয়ে কোমর ঘুরিয়ে ঘুরে ঘুরে নাচতে লাগল সে। কই গেলা সুরতের বিবি, আমার কথা শোন। আবের পাবক্ষা হাতে করি অলাইয়ে বাতাস কর। ফুলের পাখা হাতে নিয়ে জোরে বাতাস কর। ওর নাচ দেখে ছেলে বুড়ো সবাই শব্দ করে হেসে উঠল একসঙ্গে। ধান ভানা বন্ধ করে টুনি আর আম্বিয়াও বাইরে বেরিয়ে এলো। আম্বিয়াকে আসতে দেখে নাচ থামিয়ে তার দিকে দৌড়িয়ে এলো ফকিরের মা, হাত ধরে তাকে টেনে নিয়ে গেল দলের মাঝখানে।
তারপর ওকে লক্ষ্য করে ফকিরের মা গাইল, কেমন তোমার মাও বাপরে, কেমন ওরে হিয়া, এত বড় মাইয়া হইস না করাইছ বিয়া। ওর গানটা শেষ না হতেই আম্বিয়া নেচে উঠে গানের সুরে জবাব দিল, কেমন ওরে মাও বাপরে, কেমন ওরে হিয়া, তোমার মতো কাঞ্চন পাইলে এখন করি বিয়া। দূর পোড়া কপাইল্লা, দূর দূর করে ওকে তাড়া করল ফকিরের মা। দৌড়ে গিয়ে মন্তুর ঘরের মধ্যে ঢুকে দুয়ারে খিল দিল আম্বিয়া। বাইরে ছেলে বুড়োদের রোল পড়েছে তখন। সালেহা হেসে বলল, কিরে আম্বিয়া, এত ঘর থাকতে শেষে আমাগো মন্টু মিয়ার ঘরে দুইকা খিল দিলি? আরেক প্রশ্ন হেসে উঠল সবাই। মন্টু তখন উঠোনের মাঝখানে এসে দাঁড়িয়েছে। ওকে দেখে গ্রামের রসুন নানি তার ফোকলা দাঁত বের করে একগাল হেসে বলল, কি মিয়া দুইবার পানি খাও, ঘরে গিয়া দেখো কইন না তোমার ঘরে গিয়া খিল দিছে। মন্টু কি বলবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ টুনির কণ্ঠস্বরে চমকে উঠল সবাই। তীব্র গলায় এসে বলল, কি হইতাছে কি হইতাছে, কাম কাজে ফেলাইয়ে কি শুরু করছো তোমরা? সহসা সবাই চুপ করে গেল। একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো ওরা। টুনি ততক্ষণে রসুই ঘরের দিকে চলে গেছে। মন্টু নির্বাক। দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে আম্বিয়া। তার চোখমুখ পাকা লঙ্কার মতো লাল, চিবুক আর গাল বেয়ে ঘাম ঝরছে ওর। কিছুক্ষণের জন্য সবাই যেন কেমন স্তব্ধ হয়ে গেল। একটু আগেকার সেই আনন্দ উচ্ছল পরিবেশটা আর এখন নেই। ফকিরের মা বিড়বিড় করে বলল, এমন কি করেছি যে রাগ দেহান লাগছে? বিয়া বাড়ির মধ্যেই হইচই না কইরা কি কান্দাকাটি করমু? সালেহা বলল, আমরা না হয় মন্টু মিয়া আর আম্বিয়ারে নিয়ে একটুখানি ঠাট্টা মস্করা করতেছিলাম, তাতে টুনি বিবির এত জ্বলন লাগে কেন? ওর কথা শেষ না হতে ঝড়ে বেগে রসুই ঘর থেকে বাইরে বেরিয়ে এলো টুনি। কি কইলা কি কইলা? চুলগুলো বাতাসে উঠছে ওর, চোখ জোড়া জ্বলছে। সালেহা সঙ্গে সঙ্গে বলল, যা কইবার তা কইছি, তোমার এত পোড়া লাগে কেন? বলে মুখ ভ্যাঞ্চালো সে। পরক্ষণে একটা অবাক কাণ্ড করে বসল টুনি। সালেহা চুলের গোছাটা ধরে হ্যাচড়া টানে ওকে মাটিতে ফেলে দিল সে। তারপর চোখে মুখে কয়েকটা এলোপাতারি কিন ঘুষি মেরে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল টুনি। ঘটনার আকস্মিকতা কেটে যেতে চিৎকার করে কেঁদে উঠল সালেহা। মনে হলো মুহূর্তে ওর মা মারা গেছে। কান্না শুনে এই ঘর ও ঘর থেকে বেরিয়ে এলো অনেকে। মকবুল দাওয়া থেকে চিৎকার করে উঠল, কিরে কি হইল কি হইল? রশিদ, সুরজ সবাই ছুটে এলো সেখানে। রশিদ বলল, কি কানবি, না কইবি কিছু, কি হয়েছে? সালেহা কোন জবাব দিল না। ফকিরের মা বুঝিয়ে বলল সব। সালেহার কোন দোষ নেই। আম্বিয়া আর মন্তুকে নিয়ে হাসি ঠাট্টা করছিল ওরা। টুনি বেরিয়ে এসে হঠাৎ সালেহাকে মেরেছে। মাইসে? মাইসে কেন? রশিদ খেপে উঠল। ওকে রাখতে দেখে আরো জোরে কান্না জ্বলে দিয়ে সালেহা। বুড়ো মকবুল মৃত বোধ করল। ইতস্তত করে বলল, মন্টু আর আম্বিয়া কই গেছে? মন্টুকে ঘরে দাওয়াতে বসে থাকতে দেখা গেল, কিন্তু আম্বিয়াকে পাওয়া গেল না সেখানে। এই গণ্ডগোলের মধ্যে নীরবে এখান থেকে সরে পড়েছে সে। ফকিরের মা বলল, ওগো কোন দোষ নাই। কি ভেবে বুড়ো মকবুল একেবারে শান্ত হয়ে গেল। আস্তে করে বলল, তোমরা হইচই কইরো না। বিয়ার সময় এই সব ভালো না। যা হইছে তার বিচার আমি করমু, খাঁটি বিচার আমি করমু। বলে দাওয়ার দিকে চলে গেল সে। তারপর কোটা হাতে তুলে নিয়ে আবার বলল, কই তোমরা চুপ কইরা রইলে কেন? গীত গাও, হ্যাঁ গীত গাও। ছেলে বুড়োরা আবার হইচই করে উঠল। ফকিরের মা আবার গান ধরল। এক বাটা পানি নিয়ে ওদের সামনে নামিয়ে রেখে গেল আমেনা। বলল, খাও। কিছুক্ষণের মধ্যে পুরনো আবেশরা ফিরে এলো আবার। ফকিরের মা নাচতে শুরু করল, কেমন তোমার মাও বাপে, কেমন তোমার হিয়া, এত বড় ডামর রইছ না করাইছ বিয়া। বিয়ের জন্য কিনে আনা ছাগলটা ঘরের পেছনে বেতে করে রাখছে। চোখের কোন জোড়া পানিতে ভেসে উঠেছে ওর। ভোর রাত পর্যন্ত কেউ ঘুমালো না। তারপর একজন দুজন করে যে যার ঘরে চলে যেতে লাগলো। মন্টু সবে তার ঝাঁপিটা বন্ধ করে দেবে এমন সময় বাইরে থেকে ধাক্কা দিল টুনি। ও কিছু বলার আগে ভেতরে এসে ঢুকল সে। পান খেয়ে ঠোঁটজোড়া লাল করে এসেছে। মুখে একটা প্রসন্ন হাসি, হাতে মেহেদি, সঙ্গে একটা মাটির বাটিতে করে আরো কিছু মেহেদি এনেছে সে। বাটিটা মাটিতে নামিয়ে রেখে টুনি আস্তে করে বললে, দেহি তোমার হাত দেহি। মন্টু বলল, কেন? টুনি বলল, তোমারে মেহেদি দিমু। মন্টু বলল, না। টুনি বলল, না কেন, বলে ওর হাতটা টেনে নিল সে। মাটিতে বসে ধীরে ধীরে ওর হাতে মেহেদি পরিয়ে দিতে লাগলো টুনি। মন্টু কোন বাধা দিল না। নীরবে বসে শুধু তাকে লক্ষ্য করে মৃদু হাসল। কিছুক্ষণ পরে টুনি আবার বলল, আমার একটা কথা রাইখোয়া। কি? এক বিয়ে কর। হু। দুজনের আবার চুপ করে গেল ওরা। ওর দুহাতে তালুতে সুন্দর করে মেহেদি পরিয়ে দিতে দিতে টুনি আবার বলল, আরেক কথা রাইখোয়া। কি? আমার পছন্দ ছাড়া বিয়ে কইবা না। হু। একবার ওর মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল মন্টু। টুনি পরক্ষণে ওর হাতটা কোলের ওপরে টেনে নিয়ে ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কথা দিলা? বলে অদ্ভুতভাবে এদিকে তাকালো টুনি। মন্টু কি বলবে ভেবে পেল না। বার কয়েক ঢোক গিললে সে। তারপর হঠাৎ করে বললে, শাপলা তুলতে যাইবা? মৃদু হেসে মাথা নাড়ল টুনি। না। তাইলে চল, মাছ ধরি গিয়া। টুনি আরো জোরে মাথা নাড়ল, না। না কেন? মন্টুর কণ্ঠে ধমকের সুর। টুনি হেসে বলল, লোকে দেখা ফেলাইলে কেলেঙ্কারি বাঁধাইব। বলে উঠে দাঁড়ালো সে। মন্টুকে কথা বলার কোন সুযোগ না দিয়ে পরক্ষণে সেখান থেকে চলে গেল টুনি। বিয়ের পরে কটা দিন বাড়িটা একেবারে জন্য মনে হলো। ছেলে বুড়ো সবাই চলে গেছে হিরণের সঙ্গে তার শ্বশুরবাড়ি। শুধু যায়নি মকবুল আর মন্টু। মকবুল যায়নি তার অসুখ বলে। প্রায় বিকেলে জ্বর আসছে ওর। সকালে একেবারে ভালো। মন্টুরও শরীরটা ভালো নয়, বিয়ের দিন রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়েছে সে।
বুড়ো মকবুল বলেছে, থাক, তোর গিয়ে কাজ নেই, তুই পড়ে যাইছ। তাই থেকে গেছে সে। বাড়ির মেয়েছেলেরা কদিন ধরে ঘুমুচ্ছে খুব। বিয়ের সময় দুচোখের পাতা এক করতে পারেনি কেউ, তাই বুড়ো মকবুল সাবধান করে দিয়েছে ওদের, অমন করে ঘুমাও না তোমরা, চোর আইসা সর্বনাশ কইরা দিব। আর আইলেই বাকি নিব, আছেই বাকি। আমেনা শান্ত স্বরে জবাব দিয়েছে। এর মনটা ভালো নেই। একমাত্র মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে শান্তি পাচ্ছে না সে। বড় একা একা লাগছে। কে জানি স্বামী বাড়ি গিয়ে কত কষ্টই না সহ্য করছে হিরণ। আজ সকাল থেকে মরাকান্না জুড়েছে ফকিরের মা। মৃত ছেলেটার কথা মনে পড়েছে ওর। বেঁচে থাকলে হয়তো সে এখন বিয়ের বয়সী হতো। জ্বর নিয়ে বুড়ো মকবুল পুকুর পাড়ে বসে মরিচের গাছগুলোতে পানি দিচ্ছে। ফাতেমা দুবার এসে ডেকে গেছে ওকে, আপনার কি হয়েছে? এইরকম কাজ করিলে তো 2 দিনে মরবেন আপনি। কথাটা কানে নেয়নি মকবুল। একমনে পানি ঢালছে সে। মন্তুকে পাঠিয়েছে গায়ের কবরেজ মশাইয়ের কাছে লক্ষণ বলে ঔষধ নিয়ে আসার জন্যে। উঠোনে টুনিকে ডেকে তার হাতে ওষুধগুলো দিয়ে দিল মন্দু। বলল, কবিরাজ মশাই কইছে এগুলান ঠিকমতো খাইতে। টুনি ওষুধগুলো হাত বাড়িয়ে নিতে নিতে বলল, কি হইব ওষুধ খাইয়া, বুড়ো মরুক। বলেই চারপাশে তাকালো টুনি, কেউ শুনলে কিনা দেখল। মন্তু কোন জবাব দিল না ওর কথায়। বেড়ার সঙ্গে ঝুলানো হুকো আর কলকেটা নিয়ে রসুই ঘরের দিকে চলে গেল সে। একটু পরে এক বাটি তেঁতুল মরিচ মেখে এনে মন্তুর সামনে বসল টুনি। অল্প একটু তেঁতুল মুখে পুড়ে দিয়ে গভীর তৃপ্তির সঙ্গে তার স্বাদ গ্রহণ করতে করতে টুনি শুধালো, খাইবা? বাটিটার দিকে এক পলক তাকিয়ে নিয়ে মন্তু বলল, না। তারপর একমনে হুকো টানতে লাগলো সে। টুনি বলল, কবিরাজ কি কইছে? একরাশ ধুয়ো ছেড়ে মন্তু জবাব দিল, কইছে কিছু না, ভালো হইয়া যাইব। ভালো হইয়া যাইব চোখজোড়া কপালে তুলল টুনি। নেরি কুকুরটা টুনিকে কিছু খেতে দেখে আশেপাশে ঘোরাফেরা করছিল। হঠাৎ দাওয়া থেকে পিড়ি তুলে ওর গায়ে ছুঁড়ে মারল টুনি। সারাদিন কেবল পিছে পিছে ঘুরে কোনহানে গিয়ে একটু শান্তি নাই। পিড়ির আঘাতে ঘেউ ঘেউ করে সেখান থেকে পালিয়ে গেল কুকুরটা। চৈত্র মাসে রোদে মাঠটা খাখা করছে। যেদিকে তাকানো যায় শুধু শুকনো মাটি পাথরের চেয়ে শক্ত। আর অসংখ্য ফাটল। মাটি উত্তাপ সহ্য করতে না পেরে ফেটে যায়। দ্বারকাগুলো তৃষ্ণায় সারাক্ষণ তাকা করে উড়ে বেড়ায় এই গ্রাম থেকে ও গ্রামে বাড়ির আনাচে কানাচে। নদী নালাগুলোতে পানি থাকে না। মানুষ গরু ইচ্ছেমতো পায়ে হেঁটে এপার ওপার চলে যায়। পুকুরগুলোর পানিও অনেক কমে আসে। গরমে ঘরে থাকে না কেউ। গাছের নিচে চাটায় বিছিয়ে শুয়ে বসে দিন কাটায়। বাতাসে একটি পাতাও নড়ে না। সারাক্ষণ সবাই শুধু হাহুদাস করে। এমনি সময় হিরণকে দেখবার জন্য ওর শ্বশুরবাড়িতে গেছে বুড়ো মকবুল। যাবার সময় একটা ন্যাকড়ার মধ্যে 1 কুড়ি মুরগির ডিম সঙ্গে নিয়ে গেছে সে। শূন্য হাতে বেয়ে বাড়ি গেলে হয়তো ওরা লজ্জা দিতে পারে, তাই পথে বামুন বাড়ির হাত থেকে 4 আনার বাতাসও কিনেছে সে। বাড়ির বাচ্চাদের হাতে দেবে। ভর সন্ধ্যায় মেয়ের বাড়ি থেকে ফিরে এলো মকবুল। বাড়ি থেকে ওর ক্লান্ত কণ্ঠস্বর শোনা গেল, সুরুত সুরুত। ও মন্তু, কেউ কি নাই নাকি রে? মন্তু গেছে মিয়া বাড়ি। গাছ কাটার চুক্তি নিয়েছে সে। সুরতও সেখানে। আবুল বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কি ভাই সাব, কি হয়েছে? টুনি আর আমেনা বেরিয়ে এলো বাইরে। মকবুল বলল, সুরত, রশিদ ওরা কই? আমেনা বলল, সুরত কাজে গেছে, রশিদ গেছে হাটে, সালেহার লাইগা সাবু আনতে। ওর জ্বর হয়েছে ভীষণ। জ্বর নাহি, আহা কখন আইল? গায়ের ফতুয়াটা খুলতে খুলতে মকবুল বলল, বাপু তোমরা সকলে একটু সাবধানে থাইকো। ও বিন্তির মা, বইচির মা, শোনো, তোমরা একটু সাবধানে থাইকো। গেরামে ওলা বিবি আইছে। ইয়া আল্লাহ মাপ কইরা দাও। আতঙ্কে সবাই শিউরে উঠল। গনু মোল্লা অজু করছিল, সেখানে থেকে মুখ তুলে প্রশ্ন করল, কোনহানে আইছে? ওলা বিবি? কোন বাড়িতে আইছে? মকবুল বলল, মাঝি বাড়ি। মাঝি বাড়ি? একসঙ্গে বলে উঠলে সবাই। কয়জন পড়ছে? 3 জন। 3 জন কে সে কথা বলতে পারবে না মকবুল, পথে আসার সময় ও বাড়ির আম্বিয়ার কাছ থেকে শুনে এসেছে সে। বাড়ির সবাইকে আরেক প্রশ্ন সাবধান করে দিল বুড়ো মকবুল, তোমরা সকলে একবু হুইসারে থাইকো বাপু। একটু দোয়া দরুদ পাইরো। বলে খড়টা তুলে নিয়ে ঘাটের দিকে চলে গেলে সে। ফকিরের মা বুড়ি এতক্ষণ নীরবে শুনছিল সব। এবার বিড়বিড় করে বলল, বড় খারাপ দিন কাল আইছে বাপু। যেই বাড়ির দিকে একবার নজর পড়ে সেই বাড়িটারই একেবারে শেষ কইরা ছাড়ে ওলা বিবি। বড় খারাপ দিন কাল আইছে। বলে নিজের মৃত ছেলেটার জন্য কাঁদতে শুরু করল সে। টুনি দাঁত মুখ শক্ত করে তেড়ে এলো ওর দিকে, বুড়ি যখন তখন কান্দিস না কইলাম। শিগগির থামো। ধমক খেয়ে ফকিরের মা চুপ করে গেল। সেই বিয়ের সময় সালেহাকে মারার পর থেকে টুনিকে ভীষণ ভয় করে বুড়ি। ইতিমধ্যে মন্তু, সুরত ফিরে এসেছে। কাঁধের উপর থেকে কুড়ুলটা মাটিতে নামিয়ে রাখতে না রাখতে টুনি একপাশে টেনে নিয়ে গেল ওকে। মাঝি বাড়ি যাও নাই তো? মন্তু ঘাড় নাড়ল না, কেন কি হয়েছে? টুনি বলল, ওলা বিবি আইছে ওইখানে। বলতে গিয়ে মুখখানা শুকিয়ে গেল ওর। মন্তুর দুচোখে বিস্ময়। বলল, কার কাজ খাইকা শুনছ? ও কথার কোন জবাব না দিয়ে টুনি আবার বলল, শোন, ওই বাড়ির দিকে গেলে কিন্তু আমার মাথা খাও। যাইও না ক্যাম। মন্তু সায় দিয়ে মাথা নাড়ল, কিন্তু বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারল না সে। আজ সকালে মিয়া বাড়ি যাওয়ার পথে একবার করিম শেখের সঙ্গে দেখা করে গেছে মন্তু। নৌকোটাকে ভালোভাবে মেরামত করার বিষয়ে অনেকক্ষণ আলাপ করে গেছে ওর সঙ্গে। কিন্তু তখন তো এমন কিছু শুনিনি সে। আম্বিয়ার সঙ্গে দেখা হয়েছিল, সেও কিছু বলেনি। উঠোনের এক কোণে দাঁড়িয়ে 7 পাঁচ ভাবল মন্তু। বুড়ো মকবুলকে তামাক সাজিয়ে দেবার জন্য রসুই ঘরে গেছে টুনি। এই সুযোগে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। দিঘির পাড়ে মন্তু শেখের ভাইজি জামাই তোরবের সঙ্গে দেখা হলো। পরনে লুঙ্গি আর কুর্তা, হাতে লাঠি।
বগলে একজোড়া পুরনো জুতো। মুখে দেখে প্রসন্ন হাসির সঙ্গে তো প্রশ্ন করল, কি মেয়ে, খবর সব ভালো? মন্টু নীরবে ঘাড় নাড়ল। তারপর জিজ্ঞেস করল, কই যাও, শ্বশুর বাড়ি বুঝি? তোরাব শ্বশুর বাড়িতেই যাচ্ছে। কাজকর্মের ফাঁকে অনেকদিন আসতে পারেনি, খোঁজ খবর নিতে পারেনি, তাই সুযোগ পেয়ে একবার সকলকে দেখে যেতে এসেছে সে। পকেট থেকে দুটি বিড়ি বের করে একটা মুখে দিয়ে আরেকটা নিজে ধরালো সে। বিড়ি খেতে ইচ্ছে করছিল না ওর, তবু নিতে হলো। সগন শেখে পুকুর পাড়ে এসে থামল তোরাব। জুতো জোড়া বগল থেকে নামিয়ে নিয়ে হাত পা ধোয়ার জন্য ঘাটে নেমে গেল সে। বলল, একটুখানি দাঁড়ান মিয়া। অজু কইরানি। হাত পা ধুয়ে জুতো জোড়া পরে আবার উপরে উঠে এলো তোরাব। পকেট থেকে চিরুনি বের করে নিয়ে বলল, মাঝি বাড়ির খবর জানেন নাহি, সকলে ভালো আছে তো? মন্টু বলল, ভালো তো আছিল, কিন্তু একটু আগে শুনছি ওলা লাগছে। ওলা? তোরাব যেন আটকে উঠল। পায়ের গতিটা কমিয়ে এনে সে শুধালো, কার কার লাগছে? মন্টু বলল, কি জানি ঠিক কইবার পারলাম না। হুঁ। হঠাৎ থেমে গেল তোরাব। কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর পায়ের জুতোজোড়া খুলে আবার বগলে নিতে নিতে বলল, এই দুঃখের দিনে গিয়া ওনাগরে কষ্ট দেনের কোন মানি হয় না মিয়া। যাই ফিরে যাই। যেতে যেতে আবার ঘুরে দাঁড়ালো সে। আস্তে করে বলল, আমি যে আইছিলাম এই কথাটা কেউরে কইয়েন না মিয়া। বলে মন্টুর উত্তরের অপেক্ষা না করে যে পথে এসেছিল সে পথে দ্রুত পায়ে আবার ফিরে চলল তোরাব। হাতের বিড়িটা অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে ওর চলে যাওয়া পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মন্টু। মাঝি বাড়ি থেকে করুণ বিলাপের সুর ভেসে এলো সেই মুহূর্তে। একজন বুঝি মারা গেল। কলজেটা হঠাৎ মোচড় দিয়ে উঠল মন্টুর। মাঝি বাড়ির দেউড়িটা পেরিয়ে ভেতরে আসতে সারাদেহ কাটা দিয়ে উঠল ওর। নন্তু শেখ মারা গেল। হাঁপানি জর্জর করিম শেখ মৃত বাবার পাশে বসে কাঁদছে। আম্বিয়া কাঁদছে তার বিছানায় শুয়ে। ওলা বিবি তাকে